হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে পুনরায় স্বাগত। আমি সুমন দাস। আজ শুরু করছি আজকে দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের তৃতীয় পর্ব। আজকের টপিক হলো প্রাণী হরমোন। আমরা আগে ক্লাসে পড়েছিলাম যে উদ্ভিদ দেহে রাসায়নিক সমন্বয় সাধন করে হরমোন, ঠিক তেমনি প্রাণী দেহের ক্ষেত্রেও হরমোন রাসায়নিক সমন্বয়কারক হিসেবে কাজ করে। হরমোন একটা কোষ থেকে আরেকটা কোষের মধ্যে রাসায়নিক বার্তা নিয়ে যায় বলে হরমোনকে রাসায়নিক বার্তাবহ বলা হয়। এই হরমোনের সংজ্ঞা কি? প্রাণী হরমোন কাকে বলে? প্রাণী দেহে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত যে জৈব রাসায়নিক পদার্থ রক্তের মাধ্যমে বাহিত হয়ে উৎসস্থল থেকে দূরবর্তী স্থানে অর্থাৎ ক্রিয়াস্থলে পৌঁছায় এবং সেখানে কার্য সম্পাদন করে এবং কাজের শেষে ধ্বংসপ্রাপ্ত হয়, সেই রাসায়নিক পদার্থকে বলা হয় হরমোন বা প্রাণী হরমোন। এই প্রাণী হরমোন তার উৎস কি? প্রাণী হরমোন ক্ষরিত হয় অন্তঃক্ষরা গ্রন্থি থেকে, যেটাকে অনাল গ্রন্থি বা এন্ডোক্রিন গ্ল্যান্ডও বলা হয়। তাহলে প্রাণী হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়। এই অন্তঃক্ষরা গ্রন্থি ছাড়াও আরেক ধরনের গ্রন্থি প্রাণীদের থাকে, সেটা হলো বহিঃক্ষরা গ্রন্থি। কি এই বহিঃক্ষরা গ্রন্থি আর অন্তঃক্ষরা গ্রন্থিটাই বা কি, সেটা একটু জেনে নেওয়া যাক। অন্তঃক্ষরা গ্রন্থি অর্থাৎ যে সমস্ত গ্রন্থি ক্ষরণটা ব্যাপন প্রক্রিয়ায় সরাসরি রক্তে মেশে, এক্ষেত্রে কোনো নালী না থাকার কারণে নালী দ্বারা হরমোনটা বাহিত হয় না। অর্থাৎ যে সমস্ত গ্রন্থির ক্ষরণটা সরাসরি রক্তে মেশে, কোন রকম নালী থাকে না, এই ধরনের গ্রন্থিকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রিন গ্ল্যান্ড। আর যে সমস্ত গ্রন্থির ক্ষেত্রে নালী থাকার কারণে ক্ষরণটা নালীর মাধ্যমে রক্তে মেশে, সেই সমস্ত গ্রন্থিকে বলা হয় বহিঃক্ষরা গ্রন্থি। এই অন্তঃক্ষরা গ্রন্থিতে ক্ষরিত হয় হরমোন আর বহিঃক্ষরা গ্রন্থিতে ক্ষরিত হয় উৎসেচক, যেগুলো আমাদের পাচন ক্রিয়ায় সাহায্য করে। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি কি, বহিঃক্ষরা গ্রন্থি কি, বোঝা গেল? এবার আসছি প্রাণী হরমোনের বৈশিষ্ট্য। প্রাণী হরমোনের বৈশিষ্ট্য কি? প্রাণী হরমোন প্রধানত অন্তঃক্ষরা গ্রন্থি থেকেই ক্ষরিত হয়, এটা এক নম্বর। এটি বাহিত হয় রক্তের মাধ্যমে, যেহেতু প্রাণী দেহের ক্ষেত্রে কি দেহ তরল বলতে গেলে রক্ত, সে কারণে দেহ তরল অর্থাৎ রক্তের মাধ্যমে প্রাণী হরমোন বাহিত হয়। হরমোনের কমন বৈশিষ্ট্য যেটা কাজের পর ধ্বংসপ্রাপ্ত হয়, এটা একটা বৈশিষ্ট্য। এছাড়াও প্রাণী হরমোনের আরো কিছু বৈশিষ্ট্য আছে, সেইগুলো বলি। প্রাণী হরমোনের রাসায়নিক প্রকৃতি আলাদা আলাদা হতে পারে, যেমন প্রোটিন ধর্মী আছে, এসটিএইচ বা গ্রোথ হরমোন যেটা, সেটা প্রোটিন ধর্মী। আবার লিপিড ধর্মী আছে প্রোস্টাগ্ল্যান্ডিন, স্টেরয়েড ধর্মী আছে যেগুলো সেক্স হরমোন অর্থাৎ প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, এই সমস্ত হরমোন। তাহলে এদের রাসায়নিক প্রকৃতি আলাদা আলাদা হয়। ফিডব্যাক নিয়ন্ত্রণ। প্রাণী হরমোনের ক্ষেত্রে ফিডব্যাক নিয়ন্ত্রণ এটি একটি খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই ফিডব্যাক নিয়ন্ত্রণ জিনিসটা কি? প্রাণী হরমোন তার নিজের ক্ষরণকে অপর কোনো গ্রন্থির মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারে। এই প্রকার নিয়ন্ত্রণকে বলা হয় ফিডব্যাক নিয়ন্ত্রণ। একটা উদাহরণ দিলে খুব ভালো বোঝা যায়, যেমন ধরো পিটুইটারি। এটা একটা
অন্তঃক্ষরা গ্রন্থি। এই পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয় একটা হরমোন TSH, যার নাম হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা আবার উদ্দীপিত করে অপর একটা অন্তঃক্ষরা গ্রন্থিকে, যার নাম থাইরয়েড গ্রন্থি। এই থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে থাইরক্সিন নামক হরমোন ক্ষরণের জন্য। এই থাইরক্সিন হরমোনটা একটা নির্দিষ্ট মাত্রায় ক্ষরণের পর যখন মাত্রাতিরিক্ত ক্ষরণ শুরু হয়ে যায়, তখন সেই অতিরিক্ত হরমোনের যে গাঢ়ত্ব সেটা একটা পিটুইটারি গ্রন্থিকে সিগন্যাল দেয়, অর্থাৎ প্রক্রিয়াটাকে বন্ধ করার জন্য। তখন পিটুইটারি গ্রন্থি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণ বন্ধ করে দেয়, যার ফলে থাইরয়েড গ্রন্থি আর উদ্দীপিত হতে পারে না, ফলে থাইরক্সিন হরমোন ক্ষরণটাও বন্ধ হয়ে যায়। এভাবেই কোন একটা হরমোন অপর কোনো গ্রন্থির মাধ্যমে নিজেই ক্ষরণকে নিয়ন্ত্রণ করতে পারার যে বৈশিষ্ট্য, তাকে বলা হয় ফিডব্যাক নিয়ন্ত্রণ। তাহলে ফিডব্যাক নিয়ন্ত্রণ খুব ইম্পর্টেন্ট। এবার আসি, হরমোনের কিছু টাইপস আছে, যেমন লোকাল হরমোন। লোকাল হরমোন কোনগুলো? যে সমস্ত হরমোন তার ক্ষরণ ওই উৎসস্থলে অর্থাৎ ওই গ্রন্থিটার মধ্যেই সীমাবদ্ধ, তাকে বলা হয় লোকাল হরমোন। এক্সাম্পল, লোকাল হরমোন এক্সাম্পল টেস্টোস্টেরন, গ্যাস্ট্রিন, এগুলো হলো লোকাল হরমোন। এগুলোকে কেন লোকাল হরমোন বলা হয়? এই যে টেস্টোস্টেরন হরমোনটা, এটা শুক্রাশয় থেকে উৎপন্ন লাভ করে, সেখানে উৎপন্ন হয়ে সেখানে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে এবং ওই টেস্টিস বা শুক্রাশয়ের মধ্যেই ধ্বংস হয়ে যায়, অর্থাৎ গ্রন্থির ক্ষরণটা ওই গ্রন্থিটার মধ্যেই সীমাবদ্ধ, সে কারণে একে বলা হয় লোকাল হরমোন। ট্রপিক হরমোন, যে সমস্ত হরমোন একটা গ্রন্থি থেকে ক্ষরিত হয় হয়ে অপর কোনো অন্তঃক্ষরা গ্রন্থিকে উদ্দীপনা যোগায় হরমোন ক্ষরণের জন্য, সেই প্রকার হরমোনকে বলা হয় ট্রপিক হরমোন। যেমন TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই হরমোনটা ক্ষরিত হয় পিটুইটারি থেকে, পিটুইটারি অঙ্গখণ্ড থেকে, কিন্তু এই হরমোনটা উদ্দীপনা যোগায় থাইরয়েড গ্রন্থিকে থাইরক্সিন ক্ষরণের জন্য। তাহলে একটা গ্রন্থি থেকে ক্ষরিত হয় অপর গ্রন্থির ক্ষরণে উদ্দীপনা যোগায়, তাকে বলা হয় ট্রপিক হরমোন। আরেকটা আছে নিউরো হরমোন। নিউরো হরমোনটা কি? যে সমস্ত হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপত্তি লাভ না করে নার্ভ গ্যাংলিয়ন, যেটাকে বলা হয় স্নায়ুগ্রন্থি বা নিউরো সিক্রেটারি কোষ থেকে উৎপত্তি লাভ করে, তাকে বলা হয় নিউরো হরমোন। এক্সাম্পল অক্সিটোসিন, ভেসোপ্রেসিন, যেটা এডিএইচ নামে আমরা চিনি, অ্যান্টি ডায়াবেটিক হরমোন, এগুলো হলো নিউরো হরমোন। এগুলো ক্ষরিত হয় হাইপোথ্যালামাস থেকে, মস্তিষ্কের একটা অংশ যেটা নিউরন দ্বারা গঠিত। সেই মস্তিষ্কের অংশে হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত হয় অক্সিটোসিন এবং ভেসোপ্রেসিন হরমোন, সে কারণে এগুলোকে বলা হয় নিউরো হরমোন। আরেকটা কথা বলে রাখি, যে যেগুলো অমেরুদণ্ডী প্রাণী, মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে অন্তঃক্ষরা গ্রন্থি থাকে, অমেরুদণ্ডী প্রাণী যেগুলো হয়, সেই অমেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে ওই স্নায়ুগ্রন্থি বা ওদের নিউরোসিক্রেটারি কোষ থেকে প্রধানত নিউরো হরমোন মাধ্যমে ওদের সমন্বয় সাধন ঘটে। এবার আসি বিভিন্ন প্রকার অন্তঃক্ষরা গ্রন্থি, সেগুলো নিয়ে আলোচনা করি।
অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে প্রথমে আসে পিটুইটারি, যেটা সব থেকে শক্তিশালী অন্তঃক্ষরা গ্রন্থি। 500 মিলিগ্রাম এর ওয়েট হয়, এর নাম পিটুইটারি। পিটুইটারি গ্রন্থি প্রথমে এর অবস্থান বলে নিই। এটা মস্তিষ্কের মূল দেশে স্ফেনয়েড নামক একটা অস্থির, তার মধ্যে একটা প্রকোষ্ঠ আছে যার নাম সেলা টার্সিকা। সেই সেলা টার্সিকা প্রকোষ্ঠের মধ্যে এই পিটুইটারি গ্রন্থিটা অবস্থান করে। খুব ছোট্ট একটা গ্রন্থি কিন্তু খুবই শক্তিশালী। এই গ্রন্থিটা হাইপোথ্যালামাস তার ঠিক নিচে অবস্থান করে। পিটুইটারি গ্রন্থিটা হাইপোথ্যালামাস ঠিক তার নিচে অবস্থান করে বলে একে বলা হয় হাইপোফাইসিস। তাহলে পিটুইটারিকে হাইপোফাইসিস কেন বলে? এটি হাইপোথ্যালামাসের ঠিক নিচে অবস্থান করে। সে কারণে একে বলা হয় হাইপোফাইসিস। এবার চলে আসি পিটুইটারি থেকে ক্ষরিত বিভিন্ন হরমোন সমূহ। তো পিটুইটারিকে প্রধানত দুটো খণ্ডে ভাগ করা যায়। একটা হলো অগ্রখণ্ড, এটা হলো পশ্চাৎ খণ্ড। এর অগ্রখণ্ড থেকে বেশিরভাগ হরমোন সেগুলো খরিত হয়, আর পশ্চাৎ খণ্ড থেকে খরিত হয় কয়েকটা হরমোন যেগুলোর উৎপত্তি ঘটে হাইপোথ্যালামাস। তো আসি অগ্রখণ্ড। এছাড়াও এর মধ্যখণ্ড বলে একটা খণ্ড আছে। সেই মধ্যখণ্ড থেকে খরিত হয় স্তন্যপায়ী ব্যতীত অন্যান্য যে মেরুদণ্ডী প্রাণী আছে তাদের মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন এদের মধ্যখণ্ড থেকে খরিত হয়, যা ওই মেলানিন উৎপাদনে সাহায্য করে দেহে। এবার আসি অগ্রখণ্ড থেকে বিভিন্ন যে হরমোন খরিত হয় তাদের নাম। ফার্স্টে ACTH। ACTH এর পুরো নাম হলো অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। এটাও একটা ট্রপিক হরমোন, যে হরমোনটা পিটুইটারির অগ্রখণ্ড থেকে খরিত হয়ে অ্যাডিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে এবং অ্যাডিনাল গ্রন্থির বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করে, তার কর্টেক্স অঞ্চলের বৃদ্ধিটাকে। এই অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন যার অধিক ক্ষরণের ফলে কুসিং সিনড্রোম বা কুসিং বর্ণিত লক্ষণ প্রকাশ পায়। শরীরের বিভিন্ন অংশে অতিরিক্ত মেদের সঞ্চয় ঘটে, যেটা কুসিং সিনড্রোম বলা হয়। এবার আসি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটি পিটুইটারির অগ্রখণ্ড থেকে খরিত হয় এবং থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে থাইরক্সিন হরমোন ক্ষরণের জন্য, অর্থাৎ থাইরয়েড গ্রন্থিটাকে ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করে। এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এর ক্ষরণ মাত্রা হ্রাস পেলে থাইরয়েড গ্রন্থির ক্ষরণ মাত্রাও কমে যায়, আবার এর ক্ষরণ মাত্রা বৃদ্ধি পেলে থাইরয়েড গ্রন্থির ক্ষরণ মাত্রা অর্থাৎ থাইরক্সিন হরমোন ক্ষরণও বৃদ্ধি পায়। STH এটার পুরো নাম সোমাটোট্রপিক হরমোন। এটা একটি প্রোটিন ধর্মী হরমোন। এটার আরেকটা নাম আছে যেটাকে বলা হয় গ্রোথ হরমোন বা GH। এই গ্রোথ হরমোন মানুষের বা অন্যান্য যে মেরুদণ্ডী প্রাণী তার বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করে, দৈর্ঘ্যের বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করে, কোষ বিভাজনে সাহায্য করে দৈহিক বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করে। এই হরমোন যদি অত্যাধিক মাত্রায় খরিত হয় তাহলে শরীরের অস্বাভাবিক বৃদ্ধি দেখা যায়। যদি বেশি মাত্রায় খরিত হয় তাহলে শরীরের যে অস্বাভাবিক বৃদ্ধি ঘটে তাকে বলা হয় অতিকায়ত্ব, বেশি মাত্রায় ক্ষরণের ফলে। বা জাইগ্যান্টিজম। আর যদি প্রাপ্তবয়স্কদের অত্যাধিক মাত্রায় খরিত হয় তাহলে ওদের হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি দেখা যায়, হাত পায়ের হাড়, মুখের হাড় অস্বাভাবিক বৃদ্ধি দেখা যায়, যেটাকে বলা হয় অ্যাক্রোমেগালি। এটা শৈশবে হয় অতিকায়ত্ব, আর প্রাপ্তবয়স্কদের যখন অত্যাধিক মাত্রায় খরিত হয় তখন হয় অ্যাক্রোমেগালি। এগুলো হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি ঘটে।
আর যদি কম ক্ষরিত হয় এসটিএইচ এর, তাহলে বামনত্ব লক্ষণ প্রকাশিত হয়, অর্থাৎ স্বাভাবিক যে গ্রোথটা সেই গ্রোথটা কমে যায় অনেকটা, যার ফলে উচ্চতা ও অন্যান্য অঙ্গের গঠন হ্রাস পায়, যেটাকে বলা হয় ডোয়ারফিজম, বাংলায় বলা হয় বামনত্ব। এগুলো এসটিএইচ এর বেশি ক্ষরণ ও কম ক্ষরণের ফলে যে অস্বাভাবিকতাগুলো। এবারে বলি জিটিএইচ, এর পুরো নাম হলো গোনাডোট্রপিক হরমোন। গোনাড বলতে গেলে জনন গ্রন্থিকে বোঝায়, সেটা শুক্রাশয় হতে পারে, ডিম্বাশয় হতে পারে, এমনকি স্তন গ্রন্থিও হতে পারে, যেটা আনুষঙ্গিক জনন গ্রন্থি। এই জিটিএইচ হরমোনটা, জিটিএইচ একটা কোনো পার্টিকুলার হরমোন না, অনেকগুলো হরমোন আছে জিটিএইচ এর ভাগ, সেই হরমোনগুলো নিয়ে বলি। যেমন ধরো এফএসএইচ, এটার পুরো নাম হলো ফলিকল স্টিমুলেটিং হরমোন, যেটা ডিম্বাশয়ের বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করে, ডিম্বাশয়ে ইস্ট্রোজেন উৎপাদনে সাহায্য করে এফএসএইচ। আবার এলএইচ, লিউটিনাইজিং হরমোন, এটি ডিম্বথলি বা ডিম্বাশয়কে পিত্ত গ্রন্থিতে রূপান্তরে সাহায্য করে এবং তার থেকে প্রোজেস্টেরন ক্ষরণে উদ্দীপনা যোগায়। এগুলো সব কিন্তু মহিলার দেহে ক্ষরিত হয় বেশি পরিমাণে। এবার বলি এলটিএইচ, এটাও একটা ট্রপিক হরমোন, লিউটোট্রপিক হরমোন। এটার একটা নাম আছে সুন্দর, যেটাকে বলা হয় প্রোল্যাকটিন। এই প্রোল্যাকটিন বা এলটিএইচ হরমোনটা দুগ্ধ ক্ষরণে উদ্দীপনা যোগায়। এই হরমোনটার ক্ষরণ যদি কমে যায়, তাহলে দুগ্ধ উৎপাদন সেটি ব্যাহত হয় বা হ্রাস পায়। আরেকটা ট্রপিক হরমোন আছে যেটা পুরুষদের ক্ষরিত হয় বেশি পরিমাণে, সেটা হলো আইসিএসএইচ। এটার পুরো নাম ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এটি শুক্রাশয়ের ইন্টারস্টিসিয়াল পজিশনে যে কোষগুলো আছে সেগুলোকে উদ্দীপিত করে শুক্রাণু উৎপাদনে, টেস্টোস্টেরন উৎপাদনের জন্য, যা শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। এগুলো হলো বিভিন্ন গোনাডোট্রপিক হরমোন। এবার চলে আসি মধ্যখণ্ড, যেটা সেই মধ্যখণ্ড থেকে আগেই বললাম যে স্তন্যপায়ী ব্যতীত অন্যান্য যে সমস্ত মেরুদণ্ডী প্রাণী আছে সেই সমস্ত মেরুদণ্ডী প্রাণীর শরীরে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন বা এমএসএইচ নামক একটা বিশেষ হরমোন ক্ষরিত হয়, যেটা এদের মেলানিন উৎপাদনে সাহায্য করে। এর বিশেষ কিছু সেভাবে দরকার নেই, সিলেবাসে অন্তর্ভুক্ত নয়। এবার আসছি পশ্চাৎ খণ্ড, পিটুইটারি এই যে পশ্চাৎ খণ্ড, সেই পশ্চাৎ খণ্ড থেকে ক্ষরিত হয় দুটো হরমোন, একটা হলো এডিএইচ, একটা হলো অক্সিটোসিন। এক এক করে আসি। এডিএইচ, এটার পুরো নাম অ্যান্টি ডাইউরেটিক হরমোন, যেটাকে ভেসোপ্রেসিন নামে আমরা চিনি। এই এডিএইচ হরমোনটা ক্ষরিত হয় পশ্চাৎ পিটুইটারি থেকে, কিন্তু উৎপাদনটা ঘটে সেই হাইপোথ্যালামাস, পিটুইটারির উপরিভাগে অবস্থিত যে হাইপোথ্যালামাস, সেই হাইপোথ্যালামাস অংশ থেকে ক্ষরিত হয় এডিএইচ এবং অক্সিটোসিন দুটো হরমোন। সে কারণে এদেরকে নিউরো হরমোন বলে, আগেই বলেছি। তো এই হরমোনগুলো হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত হয়ে পশ্চাৎ পিটুইটারি গিয়ে জমা হয় এবং সেখান থেকে আবার পুনঃক্ষরণ ঘটে বিভিন্ন ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। এই এডিএইচ হরমোনটা প্রধানত বৃক্কীয় নালিকার পুনঃশোষণ ঘটাতে সাহায্য করে। অর্থাৎ আমাদের যে কিডনিতে অসংখ্য নেফ্রন রয়েছে, সেই নেফ্রনের যে ঊর্ধ্বমুখী ধমনিকা, ঊর্ধ্বমুখী যে নালিকা থাকে, সেই ঊর্ধ্বমুখী নালিকার জলের পুনঃশোষণটা ঘটায়। অর্থাৎ অতিরিক্ত জল শরীর থেকে বের হতে দেয় না, জলের পুনঃশোষণ ঘটিয়ে প্রয়োজনীয় জলকে শরীরে ফিরিয়ে আনে।
যদি এই হরমোনটা কম খরিত হয় তাহলে মূত্রের পরিমাণ বৃদ্ধি পাবে, যার ফলে বহুমূত্র লক্ষণটা প্রকাশিত হবে। এই ধরনের যে বহুমূত্র, এই মূত্রতে কোনো শর্করা পাওয়া যায় না, সে কারণে একে শর্করাবিহীন বহুমূত্র বা এটাকে বলা হয় ডায়াবেটিস ইনসিপিডাস। তাহলে এডিএইচ হরমোনের কম ক্ষরণের ফলে কি লক্ষণ প্রকাশ পায়? ডায়াবেটিস ইনসিপিডাস, অর্থাৎ শর্করাবিহীন বহুমূত্র। এবার আসি অক্সিটোসিন। এটাও একটা নিউরো হরমোন, যেটা পশ্চাৎ পিটুইটারি দিয়ে খরিত হয়। এটার কাজ হলো প্রসবকালে জরায়ু প্রসারণে সাহায্য করে, জরায়ু সংকোচনে সাহায্য করে এবং যে শিশু আছে সেটি নির্গমনে এটি সাহায্য করে। এছাড়াও এটি দুগ্ধ উৎপাদনে সাহায্য করে। এই গেল এই হরমোনগুলোর কাজ। এবার বলি এই যে পিটুইটারি গ্রন্থিটা, তাহলে দেখলে গৌণভাবে অন্যান্য গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে। অগ্রক্ষণতে খরিত বিভিন্ন হরমোন দেখলে থাইরয়েড গ্রন্থিকে নিয়ন্ত্রণ করছে, অ্যাড্রিনাল গ্রন্থিকে নিয়ন্ত্রণ করছে, শুক্রাশয়কে নিয়ন্ত্রণ করছে, ডিম্বাশয়কে নিয়ন্ত্রণ করছে। অর্থাৎ এই সমস্ত গ্রন্থি শরীরে যত আছে প্রায় সমস্ত গ্রন্থির ক্ষরণটাকে কন্ট্রোল করে। সে কারণে পিটুইটারিকে বলা হয় প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। পিটুইটারিকে বলা হয়। আবার পিটুইটারিকে কন্ট্রোল করে হাইপোথ্যালামাস, মস্তিষ্কের হাইপোথ্যালামাস, সে পিটুইটারিকে কন্ট্রোল করে। তার থেকে খরিত হয় বিভিন্ন ধরনের রিলিজিং হরমোন আর ইনহিবিটিং হরমোন। রিলিজিং হরমোনগুলো পিটুইটারিকে উদ্দীপনা যোগায় ক্ষরণের জন্য, আর ইনহিবিটিং হরমোনগুলো পিটুইটারিকে উদ্দীপনা যোগায় ক্ষরণ বন্ধ করার জন্য। এইভাবে হাইপোথ্যালামাস পিটুইটারি গ্রন্থিকে আবার নিয়ন্ত্রণ করে বলে হাইপোথ্যালামাসকে বলা হয় প্রভুর প্রভুগ্রন্থি বা সুপ্রিম কমান্ডার। তাহলে সুপ্রিম কমান্ডার বা প্রভুর প্রভুগ্রন্থি কাকে বলা হয়? হাইপোথ্যালামাসকে, যা মস্তিষ্কের অংশ। ঠিক আছে, তাহলে হলো পিটুইটারি। এবার আসি পরবর্তী অন্তঃক্ষরা গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থিটাও একটা অন্তঃক্ষরা গ্রন্থি, যেটা আমাদের এই গ্রীবা দেশে ল্যারিংসের নিচে ট্র্যাকিয়ার দুই পাশে অবস্থান করে। অন্তঃক্ষরা গ্রন্থি। এই থাইরয়েড গ্রন্থিতে খরিত হয় যে হরমোন, সেটি হলো থাইরক্সিন হরমোন। এই থাইরক্সিন হরমোনের কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যেমন এই থাইরক্সিন হরমোন বিএমআর নিয়ন্ত্রণ করে। বিএমআর এর পুরো নাম বেসাল মেটাবলিক রেট। অর্থাৎ আমাদের খাদ্য গ্রহণের পর যখন সম্পূর্ণ বিশ্রামরত অবস্থায় থাকি, তখন শরীরের প্রতি বর্গ মিটার ক্ষেত্রফল থেকে যে পরিমাণ তাপ শক্তি নির্গত হয়, সেই তাপ শক্তি নির্গমনের হারকে বলা হয় বিএমআর বা বেসাল মেটাবলিক রেট। সেটি থাইরক্সিনের প্রভাব বৃদ্ধি পায় বা বিএমআরটাকে নিয়ন্ত্রণ করে। লোহিত রক্তকণিকার ক্রম পরিণতিতে সাহায্য করে। অর্থাৎ আমাদের লোহিত রক্তকণিকার আয়ু 120 দিন, সেগুলো কন্টিনিউ শরীরে তৈরি হতে থাকে। সেই লোহিত রক্তকণিকার পরিণতিতে সাহায্য করে থাইরক্সিন, আরবিসির পরিণতিতে সাহায্য করে। এটি কোষের মধ্যে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করে। শুধু তাই না, ক্ষুদ্রান্তে বা অন্ত্রের মধ্যে গ্লুকোজের শোষণের মাত্রা বৃদ্ধি করে। অর্থাৎ আমাদের যে খাদ্য গ্রহণ করার পর সেটি সরল খাদ্য বা গ্লুকোজে পরিণত হয়, সেই সরল খাদ্য ক্ষুদ্রান্তে গিয়ে শোষিত হয়ে শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে। তো এই ক্ষুদ্রান্তের ঝিল্লি এই দিয়ে শোষণের মাত্রাটাকে বৃদ্ধি করে থাইরক্সিন হরমোন, যার ফলে গ্লুকোজ শোষণ বৃদ্ধি পায়।
যার ফলে শরীরে এনার্জি বা শক্তি উৎপাদন বাড়ে। সেই কারণে এই থাইরক্সিন হরমোনকে বলা হয় ক্যালোরিজেনিক হরমোন। তাহলে ক্যালোরিজেনিক হরমোন কাকে বলে, কোশ্চেন দিতেই পারে, বলা হয় থাইরক্সিনকে। তাহলে বোঝা গেল ক্যালোরিজেনিক হরমোন কাকে বলে। এছাড়াও এই যে থাইরক্সিন হরমোন, সেই থাইরক্সিন হরমোনটা আমাদের শরীরের গ্লুকোজ উৎপাদন বাড়ায়। কিভাবে বাড়ায়? যকৃতে যে সঞ্চিত গ্লাইকোজেন সেটিকে গ্লুকোজে পরিণতি করতে সাহায্য করে। শুধু তাই না, প্রোটিন জাতীয় যে পদার্থ সেগুলো থেকে নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ উৎপাদন করতে সাহায্য করে থাইরক্সিন হরমোন। এগুলো গেল থাইরক্সিনের ভূমিকা। এবার আসি এর কম ক্ষরণে কি লক্ষণ প্রকাশ পায় আর বেশি ক্ষরণে কি হয়। কম ক্ষরণে শিশুদের হয় ক্রেটিনিজম। জড়বুদ্ধি সম্পন্ন হয়, শিশুদের বৃদ্ধি কমে যায়, এগুলো ক্রেটিনিজম। আর প্রাপ্তবয়স্কদের কম ক্ষরণে হয় মিক্সিডিমা। এছাড়াও এই থাইরক্সিনের বেশি ক্ষরণে হয় গয়টার বা গলগণ্ড, অর্থাৎ থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি ঘটে, যার ফলে গলাটা ফুলে যায়। এবার অত্যাধিক মাত্রায় যদি গয়টার বেড়ে যায় তাহলে চক্ষু যে সেটা অক্ষিকোটর থেকে বাইরের দিকে চলে আসে, যেটাকে বলা হয় এক্সোপথেলমিক গয়টার। তো এই গয়টার লক্ষণটা প্রকাশ পায় বা গলগণ্ড, যেটাকে গ্রেস ডিজিজও বলা হয়, সেটি হয় থাইরক্সিনের অধিক ক্ষরণে। তাহলে এই গেল থাইরয়েড গ্রন্থি এবং তার ভূমিকা এবং তার অস্বাভাবিকতা সম্পর্কে। এবার আসি পরবর্তী গ্রন্থি, যেটাকে মিশ্র গ্রন্থি বলা হয়, সেটি হলো অগ্ন্যাশয়। অগ্ন্যাশয়ে দুটো অংশ রয়েছে, একটা এক্সোক্রিন অংশ বা অন্তঃক্ষরা অংশ, একটা এক্সোক্রিন অংশ বা বহিঃক্ষরা অংশ, আর একটা এন্ডোক্রিন অংশ বা অন্তঃক্ষরা অংশ। দুটো অংশ নিয়ে তৈরি হয়, সেই কারণে একে মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড বলা হয়। এবার দেখা যাক যে অগ্ন্যাশয়ে দুটো অংশের কি কি ধরনের হরমোন ক্ষরিত হয় বা উৎসেচক। অগ্ন্যাশয়ে কিছুটা অংশ রয়েছে, যে অংশটা হলো অন্তঃক্ষরা অংশ, আর বাইরের দিকে কিছু অংশ আছে বহিঃক্ষরা অংশ। এর অন্তঃক্ষরা অংশ দিয়ে ক্ষরিত হয় হরমোন, আর বহিঃক্ষরা অংশ দিয়ে ক্ষরিত হয় উৎসেচক, যেগুলো পরিপাকে অংশগ্রহণ করে। তো আমাদের এই যে অন্তঃক্ষরা অংশ, সেই অন্তঃক্ষরা অংশটাকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে তিন ধরনের কোষ দেখা যায়: আলফা কোষ, বিটা কোষ আর ডেল্টা কোষ। এই তিন ধরনের কোষ দেখা যায়, আলফা, বিটা আর ডেল্টা। তার মধ্যে আলফা কোষ যেটা, সেখান থেকে ক্ষরিত হয় গ্লুকাগন। আলফা কোষ থেকে ক্ষরিত হয় গ্লুকাগন। বিটা কোষ থেকে ক্ষরিত হয় ইনসুলিন। আর ডেল্টা কোষ থেকে ক্ষরিত হয় সোমাটোস্ট্যাটিন। তাহলে এগুলো গেল বিভিন্ন
আইলেটস হলো অ্যাগারেন্স গ্রন্থির বিভিন্ন কোষ থেকে খরিত বিভিন্ন হরমোন সমূহ। এবার আসি অগ্নাশয়ের কার্যকরী। অগ্নাশয় গ্রন্থি থেকে খরিত হয় যে হরমোনগুলো, তার মধ্যে ইনসুলিন আর গ্লুকাগন দুজন পরস্পরের বিপরীতধর্মী কাজ করে এবং তার মাধ্যমে রক্ত শর্করাকে নিয়ন্ত্রণ করে। রক্ত শর্করা কিভাবে নিয়ন্ত্রণ করে? আমাদের রক্তের মধ্যে একটা স্বাভাবিক উপাদান হলো কিন্তু গ্লুকোজ। গ্লুকোজ কিন্তু অস্বাভাবিক উপাদান না, একটা নির্দিষ্ট মাত্রার গ্লুকোজ স্বাভাবিক উপাদান রক্তে। কারণ গ্লুকোজ না হলে আমাদের শরীরে সবাত শোষণ ঘটবেই না, আর সবাত শোষণ ছাড়া আমাদের শরীরে শক্তি উৎপন্ন হবে না। সে কারণে গ্লুকোজ একটা রক্তের স্বাভাবিক উপাদান, কিন্তু একটা নির্দিষ্ট মাত্রার থেকে যদি অতিরিক্ত হয়ে যায় তখন সেটাকে বলা হয় অস্বাভাবিকতা। স্বাভাবিকের থেকে যদি বেড়ে যায় তখন সেটাকে বলা হয় হাইপারগ্লাইসিমিয়া। আর যখন স্বাভাবিকের থেকে কমে যায় তাকে বলা হয় হাইপোগ্লাইসিমিয়া। এই লক্ষণগুলোকে নিয়ন্ত্রণে সাহায্য করে এই অগ্নাশয় থেকে খরিত ইনসুলিন আর গ্লুকাগন হরমোন। রক্তে যখন স্বাভাবিকের তুলনায় গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায় অর্থাৎ হাইপারগ্লাইসিমিয়া লক্ষণ প্রকাশ পায়, তখন রক্তের মধ্যে যে অতিরিক্ত গ্লুকোজ আছে সেই অতিরিক্ত গ্লুকোজকে যকৃৎ বা পেশিতে নিয়ে গিয়ে গ্লাইকোজেন রূপে জমা করে দেয়। কে করে? ইনসুলিন করে। তাহলে ইনসুলিন হরমোন অতিরিক্ত গ্লুকোজকে নিয়ে গিয়ে জমা করে দেয় যকৃৎ পেশি কোষে গ্লাইকোজেন রূপে। কিভাবে না, এই যে গ্লুকোজ অণুগুলো এগুলো পরস্পর যুক্ত হয়ে কিভাবে গ্লাইকোজেন ট্রি ফর্ম করে অবস্থান করে, যার ফলে রক্তের এই যে গ্লুকোজ সেই গ্লুকোজের মাত্রাটা অনেকটা কমে যায়। এভাবে রক্তে গ্লুকোজের মাত্রা হ্রাস করে ডায়াবেটিস রোগটা হতে দেয় না। সেই কারণে ইনসুলিনকে বলা হয় অ্যান্টি ডায়াবেটিক হরমোন। আর যে প্রক্রিয়ায় এই গ্লাইকোজেন উৎপন্ন করে সেই প্রক্রিয়াকে বলা হয় গ্লাইকোজেনেসিস। একই রকম ভাবে যখন গ্লুকোজের মাত্রা রক্তে অস্বাভাবিক মাত্রায় কমে যায় অর্থাৎ হাইপোগ্লাইসিমিয়া লক্ষণ প্রকাশ পায়, তখন আবার গ্লুকাগন হরমোনটা কি করে, এই যে গ্লাইকোজেন রূপে সঞ্চিত যকৃতে অতিরিক্ত বা পেশিকোষে অতিরিক্ত যে গ্লুকোজগুলো থাকে সেই অতিরিক্ত গ্লুকোজগুলোকে ভেঙে আবার গ্লুকোজ রূপে রক্তে ফিরিয়ে দেয়। যে প্রক্রিয়ায় ফেরোয় সেটাকে বলা হয় গ্লুকোজেনেসিস, যার ফলে রক্তে গ্লুকোজের মাত্রাটা আবার স্বাভাবিক ফিরে আসে। এইভাবেই এই দুটো হরমোন ইনসুলিন আর গ্লুকাগন একই গতি থেকে খরিত হয়ে পরস্পরের বিপরীতধর্মী কাজের মাধ্যমে অর্থাৎ অ্যান্টাগনিস্টিক সম্পর্ক স্থাপন করে। এভাবে রক্ত শর্করার মাত্রাটাকে নিয়ন্ত্রণ করে। 2 নম্বর রাশি, ইনসুলিন হরমোন কোষের মধ্যে গ্লুকোজ শোষণটাকে বাড়ায় অর্থাৎ কোষের পোরোসিটি বাড়িয়ে কোষের মধ্যে গ্লুকোজ প্রবেশে সাহায্য করে। এছাড়াও ইনসুলিন হরমোনটা নিওগ্লুকোজেনেসিসে বাধা দেয় অর্থাৎ কার্বোহাইড্রেট থেকে যে গ্লুকোজ উৎপন্ন হয় সেটা স্বাভাবিক পদ্ধতি, সেটা ছাড়াও বিশেষ প্রক্রিয়ায় ফ্যাট এবং প্রোটিন থেকে গ্লুকোজ উৎপন্ন হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় নিওগ্লুকোজেনেসিস বা গ্লুকোনিওজেনেসিস। সেই প্রক্রিয়াটাকে অবদমিত করে অর্থাৎ গ্লুকোজকে সংশ্লেষ হতে বাধা দেয় যাতে রক্তে গ্লুকোজের মাত্রাটা বেড়ে না যায়।
এটা এই কাজটা করে। এছাড়াও কিটোন বডি উৎপাদনে বাধা দেয়, শরীরের অতিরিক্ত গ্লুকোজকে মেদ রূপে জমা রাখে এবং সেই ফ্যাট জারিত হয়ে যে কিটোন বডি উৎপন্ন হয় সেই কিটোন বডি উৎপাদনে বাধা দেয় ইনসুলিন হরমোন। সেই কারণে একে বলা হয় অ্যান্টি কিটোজেনিক হরমোন। তাহলে অ্যান্টি ডায়াবেটিক হরমোন, অ্যান্টি কিটোজেনিক হরমোন সবই কিন্তু ইনসুলিনকে বলা হয়। ঠিক আছে, এই গেল অগ্নাশয়ের ভূমিকা। আর সোমাটোস্টেস্টিন যে হরমোনটা আছে সেটি নিয়ে বিশেষ আলোচনা করলাম না, সেটা সিলেবাসে নেই। এবার আসি অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন হরমোন যেটা, সেই হরমোনটা খরিত হয় অ্যাড্রিনাল গ্রন্থি থেকে। অ্যাড্রিনালিন হরমোনটা খরিত হয় অ্যাড্রিনাল গ্রন্থি থেকে। এই অ্যাড্রিনাল গ্রন্থিটা কোথায় অবস্থান করে? আমাদের যে বৃক্ক বা কিডনি, এই কিডনির উপরিভাগে অবস্থান করে। সেই কারণে এই অ্যাড্রিনাল গ্রন্থিকে বলা হয় সুপ্রারেনাল গ্রন্থি। এটাকে এপিনেফ্রিনও বলে সেই কারণে। তাহলে অ্যাড্রিনাল গ্রন্থি কি বোঝা গেল। এবার এই অ্যাড্রিনাল গ্রন্থি থেকে খরিত হয় অ্যাড্রিনালিন হরমোন। এই অ্যাড্রিনালিন হরমোন কি কাজ করে? অ্যাড্রিনালিন হরমোনটা আমাদের শরীরে সংকটকালীন অবস্থায় খরিত হয়। সংকটকালীন অবস্থা বলতে উত্তেজনা, রাগ, ভয় ইত্যাদি বিশেষ সময় সংকটকালে খরিত হয় এই অ্যাড্রিনালিন হরমোনটা। এই অ্যাড্রিনালিন হরমোন কি নিয়ন্ত্রণ করে? আমাদের যে রক্তবাহ অর্থাৎ শিরা, ধমনী এগুলোকে সংকুচিত করে এই হরমোন খরিত হলে। এবার স্বাভাবিকভাবে যদি রক্তবাহ বা নালীগুলো সংকুচিত হয়ে যায়, রক্তনালীগুলো, তাহলে কি হবে? ব্লাড প্রেশার বৃদ্ধি পাবে। আর ব্লাড প্রেশার যত বৃদ্ধি পাবে তত সার্কুলেশনও তাড়াতাড়ি ঘটবে। সার্কুলেশন তাড়াতাড়ি করলে হার্টবিটও বেড়ে যাবে, অর্থাৎ হৃদস্পন্দন বৃদ্ধি করতে সাহায্য করে। রক্তবাহ সংকুচিত করে, হৃদস্পন্দন বৃদ্ধি করে। এগুলো কিন্তু দেখো সংবহন তন্ত্রের উপর প্রভাব অ্যাড্রিনালিনের। আলাদা করে কোশ্চেন হলে এই দুটো পয়েন্টই উল্লেখ করতে হবে। এবার আসি তারারন্ধ্রের প্রসারণ। তারারন্ধ্র, চোখের যে তারারন্ধ্র, এই অ্যাড্রিনালিনের প্রভাবে সেটা প্রসারিত হয়। অনেক সময় চোখে যখন অপারেশন করা হয় তখন এই তারারন্ধ্রের প্রসারণের জন্য অ্যাড্রিনালিন ইউজ করা হয় আর কি। অ্যারেক্টোরাস পিলাই, আমাদের ত্বকের রোমের গোড়ায় এক ধরনের পেশি আছে যেটাকে বলে অ্যারেক্টোরাস পিলাই। সেই পেশির সংকোচন ঘটিয়ে ত্বকের রোমকে খাড়া করতে সাহায্য করে। তাহলে এগুলো গেল অ্যাড্রিনালিনের বিভিন্ন প্রভাব। এবার আসি শুক্রাশয় এবং ডিম্বাশয়। শুক্রাশয়টা অবস্থান করে পুরুষদের দেহ গহ্বরের বাইরে বিশেষ একটা থলি যার নাম স্ক্রোটাম। স্ক্রোটাম নামক থলির মধ্যে অবস্থান করে। এই শুক্রাশয় থেকে খরিত হয় যে হরমোন সেটি হলো টেস্টোস্টেরন, যেটি একটি লোকাল হরমোন। এই টেস্টোস্টেরনটা কি কাজ করে? আমাদের শরীরের বা পুরুষের শরীরে যে সমস্ত যৌন লক্ষণ ও গৌণ লক্ষণ, সেই যৌন লক্ষণকে প্রকাশে সাহায্য করে। কি সেগুলো? এই টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে পুরুষদের গোঁফদাড়ি গজায়, পিউবিক হেয়ার গজায়। তাহলে এটা একটা কাজ।
এই টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে পুরুষদের যে যৌন লক্ষণ অর্থাৎ গোনাডের বৃদ্ধি, পুরুষের যে সেক্স অর্গান তার বৃদ্ধি, তার ডেভেলপমেন্ট ঘটে এই টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে। অর্থাৎ জন্মগত লক্ষণ বিকাশ। টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে পুরুষের যে শরীর তার যে গঠন, শারীরিক গঠন অর্থাৎ পেশিবহুল গঠনের জন্য এই টেস্টোস্টেরন হরমোনটা কাজ করে। পুরুষের যে ভয়েস, কণ্ঠস্বর সেটা অনেকটা ভারী হয়, সেই কণ্ঠস্বর এর জন্য দায়ীও কিন্তু এই টেস্টোস্টেরন হরমোন। তার প্রভাবে ভয়েস বক্সটা ডেভেলপ করে ওই ধরনের স্বর উৎপাদনের জন্য। এছাড়াও এই টেস্টোস্টেরন শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। পুরুষ দেহে শুক্রাণু যেটা জনন কোষ, সেই শুক্রাণু উৎপাদনে সাহায্য করে এই টেস্টোস্টেরন হরমোন, অর্থাৎ শুক্রাণু উৎপাদন। এগুলো গেল শুক্রাশয়ের কাজ। এবার আসি ডিম্বাশয়। ডিম্বাশয়টা অবস্থান করে নারী দেহে, তার যে জরায়ু সেই জরায়ুর দুই পাশে দুটো ডিম্বথলি অবস্থান করে বা ডিম্বাশয় অবস্থান করে। এই ডিম্বাশয় থেকে গঠিত হয় তিন ধরনের হরমোন। কি কি হরমোন? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন আর রিল্যাক্সিন। ইস্ট্রোজেনটা তার কাজ কি একটু বলি। এই ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে নারীদের যে সমস্ত যৌন লক্ষণগুলো সেগুলো প্রকাশিত হয়। অর্থাৎ এই ইস্ট্রোজেনের প্রভাবে নারীদের যে ত্বক সেটি কোমল মসৃণ হয়। এই ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে নারীদের কণ্ঠস্বর শ্রুতি মধুর হয়, তীক্ষ্ণ প্রকৃতির। এছাড়াও নারীদের যে সমস্ত যৌন লক্ষণ অর্থাৎ দেহের বিভিন্ন অংশে রোম গজায়, যেটাকে বলা হয় পিউবিক হেয়ার, বগলে রোম গজায়, এগুলো হচ্ছে কি ইস্ট্রোজেনের প্রভাবে ঘটে টিনেজ অর্থাৎ বয়ঃসন্ধিকালীন দশায়। এছাড়াও নারীদের যে সমস্ত যৌন কার্যবলী অর্থাৎ মাতৃত্বকালীন অবস্থার জন্য যে প্রস্তুতি, সেই মেনস্ট্রুয়েশন সাইকেল বা রজত চক্র, ঋতুর চক্র, সেগুলো নিয়ন্ত্রিত হয় নিয়মিতভাবে ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে। এগুলো ইস্ট্রোজেনের কাজ। প্রোজেস্টেরনটা প্রধানত গর্ভকালীন দশায় এই কার্যবলী ঘটে। এটি অমরার বিকাশে, যেটাকে প্লাসেন্টা বলা হয়, সেই প্লাসেন্টার বিকাশে সাহায্য করে। প্লাসেন্টা জিনিসটা কি? ভ্রূণের সাথে মাতৃদেহের যে যোগাযোগ অংশ সেটাকে বলা হয় প্লাসেন্টা। একটা চ্যাপ্টা অংশ। এই প্লাসেন্টার মাধ্যমে মাতৃদেহ থেকে প্রয়োজনীয় পদার্থ শিশুর দেহে যায়, আর শিশুর দেহের যে সমস্ত অপ্রয়োজনীয় পদার্থ উৎপন্ন হয় সেগুলো মাতৃদেহে ফিরে আসে এবং মাতৃদেহ থেকে রেচন প্রক্রিয়ায় নির্গত হয়ে যায়। এটা প্রোজেস্টেরনের কাজ। এছাড়াও প্রোজেস্টেরন হরমোন গর্ভকালীন দশাটাকে নিয়ন্ত্রণ করে। এবার আসছে রিল্যাক্সিন হরমোন। রিল্যাক্সিন হরমোন যেটা, সেটা প্রসবকালে জরায়ু সংকোচনে সাহায্য করে। এই রিল্যাক্সিন হরমোনটা, এইগুলো হলো মোটামুটি অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে আলোচনা করলাম আজকে। পুরো ভিডিওটি তোমরা দেখবে এবং তার সাথে সাথে বইটাও দেখবে। যদি কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।
আর তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারো। আর আগে আমার ভিডিও পেতে বেল আইকনটিকে প্রেস করে দিতে ভুলবে না। ঠিক আছে, থ্যাংক ইউ।